বন্ধুরা, পার্ট 3তে আপনারা দেখেছিলেন যে তিনজন আদিবাসী শিকারের খোঁজে একটি প্রাচীন মন্দিরের সামনে চলে আসে, আর তারপরে তারা সেই মন্দিরের ভেতরে যায়। মন্দিরের ভেতরে যাওয়ার পর তারা একটি অনেক বড় সুড়ঙ্গ পথ দেখতে পায়। সেই সুড়ঙ্গ পথের ভেতরে যাওয়ার পর সেই আদিবাসীরা একটি অনেক বড় জায়গা দেখতে পায়, আর সেই জায়গায় একটি বিশাল বড় দরজাও ছিল। এরপর সেই তিনজন আদিবাসী সেই দরজা দিয়ে আরও ভেতরের দিকে এগোতে থাকে। এবার আমরা দেখব যে এই প্রাচীন মন্দিরের নিচে কী রহস্য লুকিয়ে আছে। ওই তিনজন আদিবাসী দেখে যে সুড়ঙ্গ পথের রাস্তাটি অনেক ভেতর পর্যন্ত চলে গিয়েছে। তারা তিনজন মন্দিরের ভেতরে তৈরি এত বড় জায়গা দেখে খুবই অবাক হয়ে যায়। ওই আদিবাসীরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যায় এটা দেখার জন্য যে এই রাস্তাটি কোথায় গিয়ে শেষ হয়েছে। তারা তিনজন অনেকটা ভেতরে আসার পর এমন একটি জায়গায় এসে পৌঁছায় যেখানে খুবই অন্ধকার ছিল। মশালের আলোয় তারা দেখে যে সেই জায়গায় একটি কফিন ছাড়া আর কিছুই ছিল না। ওই তিনজন আদিবাসী এই ধরনের কিছু আগে কখনো দেখেনি। তাদের মধ্যে একজন আদিবাসী সেই কফিনের কাছে যায় আর সেই কফিনটি খুলতে শুরু করে। আর সেই কফিনটি খোলার পর তারা দেখে যে সেই কফিনের মধ্যে একটি কঙ্কাল ছিল। ওই কঙ্কালটিকে দেখতে তো কোনো মানুষের কঙ্কালের মতোই ছিল, কিন্তু মাথার খুলিটি ছিল খুবই অদ্ভুত। সেই খুলিটির আকার গোল ছিল না, এমন মনে হচ্ছিল যেন ওই খুলিটির দুই দিক থেকে শিং বেরিয়ে এসেছিল। আরও একটি অদ্ভুত ব্যাপার হলো যে ওই কঙ্কালের ওপর সবুজ রঙের কোনো জিনিস ছড়িয়েছিল। ওই কঙ্কালের পাশে একটা হাড়ের মতো কিছু ছিল, যেটিকে ওই আদিবাসী মেয়েটি তুলে নেয় আর নিজের কাছে রেখে দেয়। আর ওই সবুজ পদার্থ সেই হাড়ের মধ্যেও ছিল। আসলে ওই সবুজ পদার্থটি খুবই ভয়ঙ্কর একটি প্যারাসাইট ছিল, আর এই প্যারাসাইট হাজার হাজার বছর ধরে কফিনের মধ্যে বন্ধ ছিল। কিন্তু সেই আদিবাসীরা ওই প্যারাসাইটটিকে আবার মুক্ত করে দেয়। ওই তিনজন আদিবাসী ঠিক করে যে তারা এখন থেকে এই মন্দিরের নিচেই বাস করবে, কারণ ওই জায়গাটি খুবই বড় ছিল। কিছু সময় পর সেই আদিবাসীরা শিকার করার জন্য বেরিয়ে পড়ে, কিন্তু সেই আদিবাসী মেয়েটি শিকার করতে যায় না, কারণ তার শরীর খারাপ করছিল।
যখন দুজন আদিবাসী শিকার করার পর মন্দিরের দিকে ফিরে যাচ্ছিল, ততক্ষণে সূর্য ডুবে গিয়েছিল আর অন্ধকার হয়ে গিয়েছিল। মন্দিরের ভেতরে আসার পর তারা দুজন দেখে যে সেই আদিবাসী মেয়েটি সেখানে ছিল না। তারা চারিদিকে দেখতে থাকে, কিন্তু সেই মেয়েটিকে তারা কোথাও দেখতে পেল না। এরপর সেই দুজন আদিবাসী সেই মেয়েটিকে খুঁজতে শুরু করে। কিন্তু হঠাৎ একজন আদিবাসী তার পেছন থেকে একটি আওয়াজ শুনতে পায়। সে পেছন ঘুরে দেখে, কিন্তু সেখানে কিছুই ছিল না। তখনই সে আরেকজন আদিবাসী চেল্লানোর আওয়াজ শুনতে পায়। সে দেখে যে কেউ ওই আদিবাসীকে টেনে নিয়ে চলে যাচ্ছিল। সেই আদিবাসী খুব ভয় পেয়ে যায়। সে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যায়। সে দেখে যে তার সামনে অনেক বড় একটা গর্ত ছিল। তখনই এই গর্ত থেকে খুবই অদ্ভুত দেখতে একটি প্রাণী বেরিয়ে আসে। আর এই প্রাণীটি সেই আদিবাসী মেয়েটিই ছিল, যার শরীরে সেই প্যারাসাইট চলে গিয়েছিল। আর সেই মেয়েটি একটি ভয়ঙ্কর প্রাণীতে বদলে গিয়েছিল। সেই আদিবাসী মন্দির থেকে বাইরে বেরোনোর জন্য পালাতে শুরু করে। ওই সুড়ঙ্গ পথ থেকে বেরোনোর পর সেই আদিবাসী তার নিজের মশালটিকে ওই সুড়ঙ্গ পথের মুখের সামনে ফেলে দেয়, যাতে সেই প্রাণীটি সুড়ঙ্গ পথ থেকে বেরোতে না পারে। আর তারপর সে ওই মন্দির থেকে বেরিয়ে অনেক দূরে কোথাও চলে যায়। সেই প্রাণীটি সূর্যের আলোয় বাইরে বেরোতে পারত না, তাই সে রাতে বেরোতো তার শিকার করার জন্য। এরপর কয়েক হাজার বছর কেটে যায়, কিন্তু সেই ভয়ানক প্রাণীটি আজও সেই মন্দিরের নিচে থাকা সুড়ঙ্গ পথের মধ্যে রয়েছে। এই গল্পটি হলো দুটি মেয়েকে নিয়ে, যারা নেদারল্যান্ডে থাকত। তাদের দুজনের মধ্যে একজনের নাম ছিল ক্রিস্টেইন আর অন্যজনের নাম লিসা। কিছু লোকেদের যেমন পাহাড়ে চড়ার নেশা থাকে, আবার কারো গভীর জঙ্গলে গিয়ে অ্যাডভেঞ্চার করার, ঠিক তেমনই ক্রিস্টেন আর লিসারও নানান ধরনের অ্যাডভেঞ্চার জায়গায় যাওয়ার শখ ছিল।
আর এইবার তারা দুজনে মেক্সিকো যাওয়ার ট্রিপ প্ল্যান করেছিল, কারণ তাদের পরিকল্পনা ছিল যে তারা মেক্সিকোতে গিয়ে সেখানকার গভীর জঙ্গল এক্সপ্লোর করবে। আর তাই জন্য তারা 6 মাস ধরে টাকা জমাচ্ছিল। আর শেষ পর্যন্ত সেই দিন চলে আসে যেদিন তারা নেদারল্যান্ড থেকে ফ্লাইট ধরে 2 মাসের জন্য মেক্সিকো চলে আসে। কিন্তু তাদের দুজনের এটা ধারণাও ছিল না যে এরপর তাদের সাথে কি হতে চলেছিল। তারা দুজনে প্ল্যান করেছিল যে মেক্সিকোর যে জায়গাগুলো তারা এক্সপ্লোর করতে চায় সেই জায়গাগুলোতে তারা 1 সপ্তাহ পর্যন্ত থাকবে। ক্রিস্টেন আর লিসা রোজ তাদের বাবা মাকে মেসেজেস করত। তারা দুজনে ঠিক করে যে প্রথম সপ্তাহে তারা মেক্সিকোর সবথেকে প্রাচীন আর সবথেকে বড় জঙ্গল এক্সপ্লোর করতে যাবে। পরের দিন সকালে তারা দুজন হাইকিংয়ের জন্য বেরিয়ে পড়ে। ক্রিস্টেন আর লিসা জঙ্গলে ঘুরছিল। তখনই ক্রিস্টেন কিছু দেখে খুব ভয় পেয়ে যায়। লিসা, তাদের দুজনের সামনে একটা ভাল্লুক ছিল। তাড়াতাড়ি পালাও এখান থেকে। ভাল্লুককে দেখে ক্রিস্টেন আর লিসা খুব জোরে দৌড়াতে শুরু করে। পালাতে পালাতে তারা জঙ্গলের অনেক গভীরে চলে যায়। দৌড়াতে গিয়ে লিসার পা স্লিপ করে যায়।
আর সে নিজেকে সামলাতে না পেরে ক্রিস্টেনের ওপর গিয়ে পড়ে, আর তারা দুজনে গড়াতে গড়াতে একটা নদীর মধ্যে গিয়ে পড়ে। নদীর স্রোত এতটাই প্রবল ছিল যে সেই স্রোতে তাদেরকে অনেক দূর পর্যন্ত ভাসিয়ে নিয়ে যায়। নদীর স্রোতে ভাসতে ভাসতে তারা একটা বিশাল ঝর্ণার মধ্যে পড়ে যায়, আর অনেক নিচে জলের মধ্যে গিয়ে পড়ে। এখন তাদের দুজনের এটা ধারণাও ছিল না যে তারা কতটা নিচে এসে পড়েছে, আর তারা হয়তো এই ব্যাপারটা থেকেও অজানা ছিল যে তাদের এখন এই গভীর জঙ্গল থেকে বেরোনো প্রায় অসম্ভব ছিল, কারণ তারা দুজন এখন একদমই জানতো না যে তাদেরকে এখন কোন দিকে যেতে হবে। সরি ক্রিস্টেন, আমার পা স্লিপ করে গিয়েছিল। এখন সরি বলে কী লাভ হবে? জানি না আমরা কতটা নিচে পড়ে গিয়েছি। আমাদের তাড়াতাড়ি করে ওপরে যাওয়ার রাস্তা খুঁজতে হবে। ক্রিস্টেন আর লিসা ওপরে যাওয়ার রাস্তা খুঁজতে শুরু করে। ক্রিস্টেন তার মোবাইল থেকে অনেকবার গেস্ট হাউসের রিসেপশন নাম্বারে ফোন করার চেষ্টা করে, কিন্তু সিগন্যাল না থাকার কারণে ফোন লাগছিল না, আর লিসার ফোন সুইচ অফ হয়ে গিয়েছিল। তাদের দুজনেরই খুব ভয় লাগছিল। তারা দুজনে রাস্তা পুরোপুরিভাবে হারিয়ে ফেলেছিল। তারা একদমই বুঝতে পারছিল না যে তারা কোন দিকে যাবে। চলতে চলতে ক্রিস্টেন আর লিসা জঙ্গলের এমন একটা জায়গায় এসে পৌঁছায় যেখানে অনেকগুলো জঙ্গলি পশুদের মৃতদেহ পড়েছিল। ক্রিস্টেন আর লিসা এটাই ভাবছিল যে এই সমস্ত পশুদের কে এরমভাবে মেরেছে। আর সবথেকে অদ্ভুত ব্যাপার এটা ছিল যে সেই সমস্ত মৃত জন্তু জানোয়ারদের মধ্যে একটিরও মাথা কোথাও দেখা যাচ্ছিল না। কিছুটা যাওয়ার পর তারা হঠাৎ দেখতে পায় যে একটা খুবই প্রাচীন আর খুবই বড় পিরামিডের মতন কিছু একটা তাদের সামনে ছিল। রাত হয়ে আসছিল। ক্রিস্টেন লিসাকে বলে যে আজ আমরা এই মন্দিরের ওপরেই রাত কাটাবো, তাহলে হয়তো জঙ্গলি পশুদের থেকে অনেকটা নিরাপদে থাকা যাবে। ক্রিস্টেন কাঁদছিল, কারণ তার বাবার কথা মনে পড়ছিল। সিগন্যাল না থাকার কারণে সে কাউকে মেসেজও করতে পারছিল না। ক্রিস্টেন লিসার উপর খুব রেগেছিল, কারণ লিসার জন্যেই তারা দুজনে নদীতে পড়ে গিয়েছিল।
তাই সে লিসার সঙ্গে কথা বলছিল না। লিসারও খুব ভয় লাগছিল। তারা দুজনে ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ একটা অদ্ভুত আওয়াজে ক্রিস্টিনের ঘুম ভেঙে যায়। ক্রিস্টিন দেখে যে লিসা সেখানে ছিল না। ক্রিস্টিন এটা বুঝতে পারছিল না যে লিসা কোথায় যেতে পারে। ক্রিস্টিন ভাবছিল যে এত ঘন জঙ্গলে না বলে লিসা কোথায় চলে গেল। ক্রিস্টিন তার ব্যাগ থেকে টর্চ বের করে। ক্রিস্টিনের ভয় লাগছিল, কিন্তু এটা জানাও দরকার ছিল যে লিসা কোথায় গেছে। তাই ক্রিস্টিন সেই মন্দির থেকে নিচে নামতে থাকে লিসাকে খোঁজার জন্য। লিসাকে খুঁজতে খুঁজতে ক্রিস্টিন ওই মন্দিরটা থেকে অনেকটা দূরে চলে আসে।
লিসা! অনেকক্ষণ ধরে খোঁজার পর ক্রিস্টেনের মনে হয় যে তার আবার ওই মন্দিরের কাছে চলে যাওয়া উচিত, আর তাই সে আবার মন্দিরের দিকে যাওয়ার জন্য পেছনে ঘোরে। তখনই সে কিছু দেখতে পায়। সে লিসার ক্যামেরা দেখতে পায়, যেই ক্যামেরাটাকে লিসা অনেক সাবধানে ব্যবহার করত। ক্রিস্টেন খুব ভয় পেয়ে যায়। সে ভাবতে থাকে যে লিসার ক্যামেরা এখানে কি করে পড়ে গেল, তার সাথে কিছু হয়নি তো? কোথায় চলে গেল লিসা? তখনই ক্রিস্টেন একটা ভয়ঙ্কর আওয়াজ শুনতে পায়। ক্রিস্টেন মন্দিরের দিকে দৌড়াতে শুরু করে। ক্রিস্টেন খুব জোরে দৌড়াচ্ছিল। কিন্তু একটা গাছের ডালে পা আটকে সে হোঁচটকে পড়ে যায়, আর তার হাত থেকে টর্চ পড়ে যায়। ক্রিস্টেন তাড়াতাড়ি করে একটা গাছের পেছনে লুকিয়ে পড়ে। ক্রিস্টেন বুঝে গিয়েছিল যে সেই ভয়ঙ্কর রাক্ষস লিসাকে নিশ্চয়ই মেরে ফেলেছে, আর এখন ক্রিস্টেন এটা ভাবছিল যে তবে কি এবার সে নিজেও মরতে চলেছে। ক্রিস্টেন সকাল হবার অপেক্ষা করছিল, কিন্তু যে আগুন জ্বলার কারণে ক্রিস্টেন নিজেকে সুরক্ষিত অনুভব করছিল, সেই আগুন আস্তে আস্তে নিভতে শুরু করে। ক্রিস্টেন হয়তো তার জীবন বাঁচাতে পারত যদি সেই আগুন সকাল হওয়া পর্যন্ত জ্বলতে থাকতো। আর সেই দিনের পর থেকে ক্রিস্টেন আর লিসার পরিবারের লোকেরা এটা কোনোদিনই জানতে পারল না যে তারা দুজন আসলে কোথায় চলে গেল। তাদের দুজনের হারিয়ে যাওয়া একটা রহস্য হয়ে থেকে যায়। যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে প্লিজ লাইক করবেন, আর এইরকম হরর ভিডিওস আরও দেখার জন্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই বেল আইকনটিকে টিপে দেবেন।